সাজেশন দেওয়ার তেমন কিছু নাই, আমি খালি সিলেবাসটাকে একটু রিক্যাপ করে দিচ্ছি, এখানে সাজেশন দেওয়ার কিছু নাই স্যার। একটু ওটা বলুন কোনটা থেকে কত মার্ক আসতে পারে, কম্বিনেশনাল থেকে 50, সিকোয়েন্সিয়াল থেকে 50। এটা বলবো স্যার এক লাইন এক্সিগার কি বলবো স্যার থিওরি যেগুলো বলছেন স্যার এগুলো কি স্যার 5 মার্কের টোটাল নাকি স্যার থিওরি তোমার 4 মার্কের কোশ্চেন, 3 থেকে 4 মার্কের কোশ্চেন আছে থিওরি থেকে 3 থেকে 4 মার্কের, একটা তো তোমাদের আমি কমন করাই দিয়েছি। সিকোয়েন্সিয়াল থেকে নাকি স্যার ই থেকে কম্বিনেশন না রেজিস্টার থেকে না রেজিস্টারের কোশ্চেনটা তো বলেই দিয়েছি স্যার, 3 থেকে 4 মার্কের টোটাল মানে শুধু পার্থক্য বলা দেখেন, শুধু পার্থক্য তোমার কম্বিনেশনাল সিকোয়েন্সিয়ালের মধ্যে পার্থক্য, সিনক্রোনাস কাউন্টারের মধ্যে পার্থক্য, কাউন্টারের পার্থক্যটা মনে হয় লাগবে না, ল্যাচ আর ফ্লিপ ফ্লপের পার্থক্য, কম্বিনেশনাল সিকোয়েন্সিয়াল ল্যাচ ফ্লিপ ফ্লপ আর আরেকটা তো বলেই দিয়েছি সিরিয়াল ডেটা এবং প্যারালাল ডেটার মধ্যে যে পার্থক্য, শিফট রেজিস্টার কয় রকমের, এইটা এই কয়েকটা থিওরি লাগবে আর তেমন কোনো থিওরি লাগবে না। আচ্ছা কম্বিনেশনাল থেকে আমরা প্রথম থেকে আসলে অ্যাডার সাবট্রাক্টর করছি, অ্যাডার সাবট্রাক্টর থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, অ্যাডার সাবট্রাক্টর এবং অ্যাডার সাবট্রাক্টর মিক্সার যেগুলো করছি আর কি। অ্যাডারের মধ্যে থেকে প্যারালাল অ্যাডার ছিল, ফুল অ্যাডার, হাফ অ্যাডার, ক্যারিলো কে হেড অ্যাডার ছিল, ক্যারিলো কে হেড অ্যাডার থেকে কোনো কোশ্চেন নেই, ঠিক আছে, এটা চাইলে তুমি স্কিপ করতে পারো আর কি, ঠিক আছে, ক্যারিলো কে হেড অ্যাডার থেকে। আচ্ছা সো অ্যাডার সাবট্রাক্টর থেকে কোশ্চেন আছে তোমার, ডিকোডার যে কয়টা জিনিস পড়াইছি এখান থেকে আসলে শর্ট করার কিছু নাই, এখানে সবকিছু তোমাকে আসলে জানতে হবে, না জানলে তুমি অ্যানসার করতে পারবে না। ডিকোডারের কোশ্চেনটা হচ্ছে কি একটু ক্রিয়েটিভ কোশ্চেন, তোমাকে ওটা থিঙ্কিং করে বের করতে হবে, প্রত্যেকটা কোশ্চেনই ক্রিয়েটিভ। এটা যেমন দিছিলেন স্যার টিএতে ডিকোডারের সিরিজ দিছিলেন প্রায় দিছিলাম আসলে জানি না স্যার আচ্ছা সো ডিকোডার আমরা মোটামুটি যা শিখছি সেখান থেকে ক্রিয়েটিভ কিছু না, মানে অনেক কিছু তোমাকে চিন্তা ভাবনা করতে হবে তা না, ঠিক তোমার কোশ্চেন ব্যাংকের কোশ্চেন তুমি সলভ করলে ওটা আসলে অ্যানসার করতে স্যার হবে। m-1 ওই টাইপের এবারে আচ্ছা তারপরে তোমার ডিকোডার এনকোডার থেকে মনে হয় যে কোনো একটা থেকে কোশ্চেন আছে, এক্স্যাক্টলি আসলে মনে নাই কোনটা থেকে আসলে কোশ্চেন আছে, কারণ সেট বি দুইটা কোশ্চেন করা তো কোনটার মধ্যে কোনটা দিছি আমি ভুলে গেছি, বাট ডিকোডার এনকোডার দুটো থেকে আসলে কোশ্চেন আছে। এনকোডারে তো একটাই জিনিস, তুমি প্রায়োরিটি সেট করে আসলে ডিজাইন করতে পারো কি, এনকোডারে আসলে বেসিক্যালি একটাই কোশ্চেন, বাট ডিকোডারে কয়েক রকমের কোশ্চেন আছে, যে আমরা যে হাই এবং লো মিক্স আপ করে আমরা আসলে ডিজাইন করতে পারি কিনা, অ্যাক্টিভ হাই অ্যাক্টিভ লো এই বিষয়গুলো বুঝি কিনা। তারপরে কিন্তু একটা এইভাবে যে ডিজাইনে ডিকোডার উইথ এত হ্যাঁ অ্যাক্টিভ ডিজাইনে 2 to 4 ডিকোডার উইথ অ্যাক্টিভ হাই ইনেবল এন্ড অ্যাক্টিভ হাই আউটপুট, ঠিক আছে, এরকম থাকতে পারে। অথবা তোমাকে বলা স্পেসিফিক বলে দিতে পারি যে ড্র দা সার্কিট ডায়াগ্রাম ইউজিং নর গেট অনলি, ডিজাইনে 2 to 4 ডিকোডার সার্কিট ইউজিং নর গেট অনলি। সো এখানে তোমাকে কোনো কন্ডিশন বলা নাই না, অ্যাক্টিভ হাই অ্যাক্টিভ লো কোনো কন্ডিশন, যদি কোনো কন্ডিশন বলা না থাকে এটা তোমার ইচ্ছা মতো তুমি আসলে করবে। স্যার ডিকোডার ঠিক আছে, ডিকোডার দিয়ে যেমন আমরা স্যার যে বুলিয়ান এক্সপ্রেশন তোমরা যদি তোমাদের ক্লাস টেস্ট ওই সেকশনে যে ক্লাস টেস্ট নিয়েছি ক্লাস টেস্ট 3 ওই সেকশনে ক্লাস টেস্টের কোশ্চেনটা তোমরা কালেক্ট করে নিও, আমার কাছে আছে সেখানে নিয়ে নিতে পারো, ওদের একটা ডিকোডারের কোশ্চেন দিয়েছে, জি স্যার সো ওইটা তোমরা যদি বুঝতে পারো তাহলে পরীক্ষার কোশ্চেন বুঝতে পারো, তো ওই টাইপের কোশ্চেন ডিকোডারের জন্য থাকতে পারে। ওকে আচ্ছা তারপরে তোমার আমরা মুভ করছি মাল্টিপ্লেক্সার থেকে, মাল্টিপ্লেক্সার থেকে অবশ্যই কোশ্চেন আছে, মাল্টিপ্লেক্সারে আসলে ডিফারেন্ট টাইপের কোশ্চেন নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, যে একটা মাল্টিপ্লেক্সার ডিজাইনিং কিরকম হয়, কম্বিনেশনাল বুলিয়ান এক্সপ্রেশন থেকে আমরা কিভাবে মাল্টিপ্লেক্সার ডিজাইন করি, অথবা আমরা ছোট ছোট মাল্টিপ্লেক্সার দিয়ে বড় মাল্টিপ্লেক্সার কিভাবে ডিজাইন করি, অথবা তোমার একটা কোশ্চেন কিন্তু কোশ্চেন ব্যাংকে আছে, সেটা হচ্ছে কি একটা ফুল অ্যাডার আমরা কিভাবে ডিজাইন করতে পারি মাল্টিপ্লেক্সার দিয়ে, খুব ডিফিকাল্ট কিছুই না, স্যার ওটা তোমার দুটো আউটপুট আলাদা আলাদা নিতে হবে। ফুলটা তো ডিজাইন করতে গেলে মাল্টিপ্লেক্সার আছে, আমাদের কি ফুলটা টোটাল আউটপুটটা আনতে হবে নাকি আউটপুটটা মধ্যে রাখলে আমার হবে এটা আউটপুট মনে রাখতে হবে। স্যার সাধারণত এই বের করার জন্য আলাদা মার্কেট লাগবে, হ্যাঁ এটা আলাদা আলাদা লাগবে, মানে ওখানে দুইটা লাগবে অ্যাকচুয়ালি, দুইটা 4x1 লাগবে, দুইটা 4x1 আলাদা আলাদা করে ডিজাইন করতে হবে। আমরা টেলিভিশনে 4x1 টি শেয়ার করা যাবে, বুঝি না ওদের যে কি অ্যাড করে করা যাবে না আলাদা আলাদা দেখে না আলাদা আলাদা করে দেখাতে হবে, একসাথে করে দেখাতে পারবো না, আটটা ইনপুট না ওখানে। আচ্ছা ওটা বলছি ধরেন প্রত্যেকটার জন্যই তো ইনপুটগুলো সেম এ বি সি, তাহলে স্যার ওটা দুইটা
মাল্টিপ্লেক্সারের জন্য যদি এ বি সি দুটো শর্ট করে দিই, দুটোর মধ্যে শর্ট করে দিই, না ইনপুটগুলো তো ডিফারেন্ট থাকবে, তোমার সিলেকশন পিনগুলো কমন থাকবে, সিলেকশন পিনগুলো সিলেকশন পিনগুলো তো কমন থাকবে। সিলেকশন পিন কি অ্যাড করে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওটা তুমি এরকম করে তোমার যদি এরকম কোনো কিছু আসে পরীক্ষার সময়, ও একটা জিনিস কিন্তু বলি, আমি এই কিসের কি যেন বলে ক্লাস টেস্ট 3 তে কিন্তু আমি কয়েকজনকে দেখছি যে এরকম ব্লক আঁকার পরে ভিতরে লেখো না, এটা কিন্তু আমি আগেও ইনফর্ম করছি, এখনো বলতেছি ব্লকের ভিতরে না লিখলে কিন্তু নাম্বার মাইনাস যাবে, ঠিক আছে? ইমরান তখন কানাকাটি করে লাভ হবে না, ইমরান তাদের কানাকাটি করে, আমি পরে মার্ক কম দিই, সবাই যা বলছে স্যার নাম দেন, আমি ঠিক লিখছি কিন্তু স্যার নাম দেয় না, বুঝে দেখি তো বললাম, তোমার আমার ইচ্ছা করে মার্ক না দিয়ে কোনো লাভ আছে? আচ্ছা এনিওয়ে, এরকম যদি কোনো কেস থাকে, মনে করো এরকম তোমার দুইটা আছে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এইখানে এডি এইখানে এবি এভাবে লিখতেই হবে, মানে তোমাকে ডাক টাইমিং ভাবে দেখানোর কোনো দরকার নেই, স্যার নামটা সেন্ড করে দিলেই হবে, মানে হিজিবিজি করার কোনো দাও দরকার নেই। নিজে নিজে হ্যাঁ আচ্ছা, তারপরে তোমার মাল্টিপ্লেক্সার থেকে আসলে বেসিক্যালি এই ধরনের জিনিসগুলোই আছে। তারপরে আমাদের মাল্টিপ্লেক্সারের পরে আমরা মুভ করছি হচ্ছে গিয়া ডিমাল্টিপ্লেক্সার নিয়ে আমরা আসলে কিছু করিনি, সো ওটা নিয়ে আমাদের পড়া হচ্ছে আমি শিখেছি কোড কনভার্টার করছি, কোড কনভার্টার এখানে শুধু বাইনারি থেকে গ্রে এবং গ্রে থেকে বাইনারি এই কোড কনভার্সনটুকু করলেই হবে, এই কনভার্সনটুকু করলেই হবে, আর অন্য কোনো কনভার্সন লাগবে না। বাইনারি থেকে গ্রে, গ্রে টু বাইনারি, এটা আমার পিডিএফ এর মধ্যে কিন্তু করা আছে, যে লেকচারটা আমার গুগল ক্লাসরুমে দেওয়া আছে, ওইখানে কোড কনভার্টারের যে লেকচারটা আছে ওখানে একদম স্পষ্টভাবে করা আছে, ঠিক আছে? ওইটা শুধু করলেই হবে। এটা কোড কনভার্ট দিতে চাইলে ব্লক কি নাম দিব, এটা ব্লকে তো একটা নাম দিতে হবে, যে ব্লকটা তৈরি করব। কোড বুঝি স্যার বাইনারি থেকে যখন আমি গ্রেতে কনভার্ট করব তখন তো আমার একটা ব্লক ডায়াগ্রাম আঁকতে হবে, ব্লকে কি লিখব? কনভার্টার, কনভার্ট হ্যাঁ কোড কনভার্টার লিখলেই হবে, শুধু লজিক সার্কিট দেওয়া হবে, ঠিক আছে? তো আমার মনে হয় কম্পারেটর আমরা পড়ছি আসলে ল্যাবে, থিওরি ক্লাসে পড়ি নাই, তো কম্পারেটর আসলে থিওরি ক্লাসে কোনো কোশ্চেন তো নাই, এটা হচ্ছে সেট এর জন্য। মেকআপ এক্সামে গেলে কিন্তু এগুলো কোনো কিছুই প্রযোজ্য না, যা কিছু বলতেছি মেকআপ এক্সামে এগুলো কোনো কিছুই প্রযোজ্য না, ঠিক আছে? মেকআপ এক্সামের কোশ্চেন যে কোনো জায়গা থেকে আসতে পারে, ওখানে এখানে আসলে বলা যাবে না, ঠিক আছে? ওখানে তোমার ক্যারিলো ক্যারিয়ার থেকেও কোশ্চেন আসতে পারে। কোড কনভার্টার তোমার বাইনারি থেকে ডেসিমেল কোড কনভার্টারও থাকতে পারে, আমি যা বলতেছি এটা সেট এর জন্য, মেকআপ এক্সামের জন্য না, ঠিক আছে? আপনারা তো জানেন এটা কোনো ইমপ্রুভমেন্ট নেই, কেউ যদি এক্সাম অ্যাটেন্ড করতে না পারো তাহলে তাকে সরাসরি সেট দিতে বসতে হবে, ইমপ্রুভমেন্ট নেই কোনো। আচ্ছা, তারপরে আমরা মুভ করছি আসলে আগে কিছু ছিল এখানে আমাদের কম্বিনেশনাল মধ্যে কনভার্টার ঠিক আছে, গ্রে টু বাইনারি আর বাইনারি টু গ্রে। হ্যাঁ বাইনারি টু গ্রে আর গ্রে টু বাইনারি। আচ্ছা, আমাদের হচ্ছে সাবট্রাক্টর আর হচ্ছে অ্যাডার, এই দুটো স্যার মিলাই স্যার একটা সার্কিট করছিলাম। হ্যাঁ একটা কোশ্চেন আছে, সেট না কোশ্চেন, কোশ্চেন সেট এটা রিটুল ক্যারিয়ার তোমাকে এখন পর্যন্ত যা বলছে এখান থেকে আসলে দুই সেট কোশ্চেন আছে, দুই সেট কোশ্চেন, তার মানে 50% মার্ক কিন্তু এখানে কভার হয়ে গেছে। তো তোমার আমার কাছে যেটা মনে হয় আর কি, তুমি একবারে সব আসলে প্রিপারেশন না নিতে গেলে তুমি আগে 20 মার্কের প্রিপারেশন ঠিকমতো নাও আর কি, এটা জেনারেল আমি সবার জন্য বলতেছি। আগে তুমি কারণ কম্বিনেশনাল লজিকটা তুলনামূলক ইজি সিকোয়েন্সিয়াল থেকে, হ্যাঁ? সো কম্বিনেশনালের 20 মার্কটা তুমি আগে ভালোমতো প্রিপারেশন নাও, ক্লাসে যে কটা জিনিস পড়াইছি ওর মধ্যে থেকেই পরীক্ষা কিছু আছে, হয়তো বা এর জায়গায় বি লিখছি, বি জায়গায় সি লিখছি, এরকম কিছু, হয়তো বা কোশ্চেনটাকে ভাত এমনি না খাই এইভাবে পড়াইছি, ওই ঘটনাটাই তোমাকে ধরতে হবে, ওটা ধরতেই হবে, উপায় নেই কোনো, ওটা ধরতেই হবে, কোনো উপায় নেই। ডিকোডার থেকে কি বলেন স্যার? ডিকোডার থেকে বলছি যে তোমার নরমালি যে ডিজাইনগুলো আছে, তারপরে হচ্ছে কি ছোট ছোট ডিকোডার থেকে বড় ডিকোডার ডিজাইন করা, এগুলাই কোশ্চেন। তারপরে হচ্ছে আচ্ছা, তারপরে হচ্ছে সিকোয়েন্সিয়ালের মধ্যে তো আসলে ম্যাক্সিমাম জিনিসই আমরা আসলে ফ্লিপ ফ্লপ ল্যাচ দিয়ে আসলে ফিল আপ করছি, তাই না? আমাদের ল্যাচটা থেকে ফ্লিপ ফ্লপটাই ডিফারেন্ট করেন, কারণ ল্যাচের তো মাত্র দুইটা জিনিস শিখছি আমরা, মানে এসআর বেসিক এসআর ল্যাচের জিনিস, তো ওইটাকে ইউজ করেই তো আমরা আসলে ফ্লিপ ফ্লপের ম্যাক্সিমাম কাজ করছি। মনে করো যে আজকে যে পরীক্ষাটা তোমরা দিলা এটা কাইন্ড অফ টাইপের কোশ্চেন, কাইন্ড অফ টাইপ, মানে এই টাইপের যে কোনো কিছু আসতে পারে, যেমন টাইমিং ডায়াগ্রাম, এখানে এসআর এর পরিবর্তে জেকে আসতে পারে, বি আসতে পারে, টি আসতে পারে, হ্যাঁ?
আসতে পারে কিন্তু, বাট এইরকমই কিছু একটা থাকবে অপশন এরকমই। কনভার্সন দেখো এখানে একটা কনভার্সন দিছি, এখন আমি যদি জাস্ট উল্টাই দেই টি থেকে ডি করো, ঠিক আছে, জাস্ট কিন্তু তোমার রুলস অনুযায়ী যদি মিলাই যাও তুমি কিন্তু সমাধান বের করতে পারবে। আর আরেকটা পজিটিভ জিনিস হচ্ছে তুমি কিন্তু আলটিমেট আসলে কি ধরনের সার্কিট হইতে পারে সেটার কিন্তু নলেজ তোমার আছে, কারণ কি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপেরই তুমি কি করছো সার্কিট ডায়াগ্রামটা কিন্তু দেখছো ন্যান্ড গেট দিয়ে কিভাবে ডিজাইন হবে। তো আলটিমেটলি তোমার কনভার্সন করার পরে যেটা আসছে সেটা কিন্তু তুমি ওই সার্কিটের সাথে মিলাতে পারবে, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার হচ্ছে কি। আর এখানে স্টেপ ঠিক থাকলে তোমার সার্কিট যদি ভুল থাকে অবশ্যই পার্শিয়াল মার্কিং আছে, এখানে তো ফুল না হলে জিরো দিয়ে দিবে এরকম না হবে। হ্যাঁ পার্শিয়াল মার্কিং অবশ্যই থাকবে। স্যার আমাদের কন্ট্রোলে কয়টা করতে হবে স্যার? হ্যাঁ কনভার্টার কয়টা করতে হবে? কনভার্টার যে কোনোটার সাথে যে কোনোটা হতে পারে, এটা নির্দিষ্ট করে দেওয়াটা ডিফিকাল্ট, ঠিক আছে। বাট আমি বলবো না যে সবগুলো তোমরা পড়ো আর কি, তোমার দুইটা তো আসলে শীটের মধ্যে পড়াই আছে, আর দরকার লাগলে দুইটা তুমি নিজে করো আর কি, জাস্ট আর বাকি দুইটা তুমি নিজে করো। একটা তো এটা তো শীটে করা ছিল না, এটা তো তুমি এখন পরীক্ষা বসে দিলে গেলে। এখন তুমি যদি কনফিডেন্ট থাকো যে না আমারটা ঠিক আছে, তো দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই। ডি থেকে আমরা টি তে যাচ্ছি, তো ডি থেকে টি তে নিতে হলে আমাদের সামান্য কোনো জায়গায় মনে হয় একটা কোনো চেঞ্জ আসছে, আমি তার এক্স্যাক্টলি জানি না, এটা আমারও দেখতে হবে। তো তোমার এটাও একটা এক্সাম্পল তুমি বাসায় গিয়ে প্র্যাকটিস করে দেখতে পারো, ঠিক আছে। হাতে তো সময় মাত্র কালকেই, তারপরে তুমি তার জন্য পরীক্ষা, তো এক্সপেরিমেন্ট করার কিন্তু খুব একটা সময় নেই তোমার, যা করছো সেগুলোকেই কিন্তু এখন রিভিশনের মধ্যে আনতে হবে। আচ্ছা সিকোয়েন্সিয়ালের মধ্যে এই ফ্লিপ ফ্লপ রিলেটেড এক্সেট কোশ্চেন তো অবশ্যই আছে, অবশ্যই এক্সেট কোশ্চেনে ফ্লিপ ফ্লপ থেকেই আছে, শুধু ল্যাচ এবং ফ্লিপ ফ্লপ মিলাই আছে। তো এখানে তোমার এই যে যেমন 3 নাম্বার কোশ্চেন ছিল ক্যারেক্টারিস্টিক্স এগুলো একটা ডেভেলপ করা, ঠিক আছে, অথবা কনভার্সন করা অথবা টাইমিং ডায়াগ্রাম করা, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনই আসলে পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। তারপর আমরা পড়ছি হচ্ছে কি কাউন্টার আর রেজিস্টার। কাউন্টার থেকেও কোশ্চেন থাকে, রেজিস্টার থেকেও কোশ্চেন থাকে, ঠিক আছে। রেজিস্টারের কোশ্চেনটা তো বলেই দিছি, আর কাউন্টারে তো আমি বলেই দিছি কাউন্টার থেকেও কোশ্চেন আছে। কাউন্টারের মধ্যে তোমাদের সিনক্রোনাস কাউন্টার করা হয়েছে, সিনক্রোনাস তো আর করাই নেই, যেহেতু সিনক্রোনাস বাদ দিয়ে একটা সিনক্রোনাসের মধ্যেই তোমার যেটুকু করাইছে ওর মধ্যে থেকে কোন একটা কোশ্চেন আছে, 2 বিট 3 বিট জেকে পি, এই অপশন 2 বিট 3 বিট জেকে আর টি, ঠিক আছে। টি ফ্লিপ ফ্লপ দিয়েও তো পসিবল করার নাই, ওটা তো দেখা বললামই, এটা করা যাবে, দুটো ইনপুট কি একসাথে করা যাবে। সো কাউন্টার থেকে আসলে মূলত এই কয়েকটা জিনিস প্র্যাকটিস করলে তুমি কোশ্চেন কম পেয়ে যাবে। ফাইনালের কোশ্চেনটা কঠিন না, তুমি কোশ্চেনও বুঝতে পারবা, কিন্তু সময়টা ডিফিকাল্ট। এবার কোশ্চেন বুঝতেও সমস্যা হবে না, ঠিক আছে, তুমি কোশ্চেন খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবা, কিন্তু তোমার সময় মেইনটেইন করার ব্যাপারটা হচ্ছে ডিফিকাল্ট। সময়টা স্যার এই স্যার যে টাইমিং ডায়াগ্রামে স্যার খাই 20 মিনিট থেকে 20 মিনিট টাইম ডায়াগ্রাম টাইমিং ডায়াগ্রামে দেই তাহলে একটা সময় খায়, কিন্তু আপনার থেকে যদি আনতে যাই সেম কিছু জিনিস, বাট আপনার থেকে যদি আনতে যাই তাহলে ওটা পরিবর্তন করতেই সময় যাবে। কিছুটা 19-20 থেকে থাকতে পারে, 19-20 এর ক্ষেত্রে আসলে মার্ক ডিটেক্ট হবে না, 19-20 কিছুটা হতে পারে। তো সাজেশন বলতে এটাই উনি, এর থেকে আর ভালো সাজেশন নাই কোনো। তো এটা আসলে পরীক্ষায় খুব একটা যারা প্রিপারেশন নিচ্ছ বা খুব একটা কঠিন কোশ্চেন না আসলে, তুলনামূলক কোশ্চেন দেখবা যে ইজি কোশ্চেন, তুমি দেখবা ইজি কোশ্চেন, কিন্তু হয়তোবা তোমার কিছু মার্ক ছেড়ে আসতে হবে সময়ের অভাবে, এটাই আমার কাছে মনে হচ্ছে। জি স্যার এইটাই আর কিছু না, সময়টাই খালি বুঝতে হবে তোমার। স্যার রেজিস্টার জন্য স্যার কি বলছিলেন, সিরিয়াল প্যারালাল সিরিয়াল? ওইটা বলছিলাম হচ্ছে গিয়া প্যারালাল ইন সিরিয়াল আউট, পিসো প্যারালাল ইন সিরিয়াল আউট, শুধু ওইটা সিরিয়াল যেটা আছে ওইটা ওটা 4 বিটের দেওয়া আছে না, ওটাতে 3 বিটের দেবে, মানে লাস্টের একটা ফ্লিপ ফ্লপ বাদ যাবে খালি, আর কিছুই না, একই জিনিস। কারণ ওইখানে কিছু বেসিক গেটের ব্যবহার আছে, যদি এন্ড গেটের পরে একটা অর গেট দিয়ে তারপরে তোমার আউটপুটের সাথে কানেক্ট হয়েছে, সরাসরি ইনপুট থেকে আউটপুট, আউটপুট থেকে ইনপুটে জানে আর কি পরে ফ্লিপ ফ্লপের, ওই জন্য এটা একটু দেখতে বলছে, একটু ডিফারেন্ট। এই শেষ সেমিস্টার শেষ, ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমার জার্নি এখানেই শেষ এই সেমিস্টারে। না স্যার এই সেমিস্টারে, না স্যার এই সেমিস্টারে আছে স্যার, আর কি আছে আজকে স্যার ও আচ্ছা তোমাদের সাথে আছে বাট সবার সাথে নাই। তো যাই হোক, মুন্নাকে অনেক ধন্যবাদ, এজ এ সিএস হিসেবে সে বিভিন্ন সময় অনেক দায়িত্ব পালন করছে, ফাঁকিবাজিও করছে, ঠিক আছে। তো তোমাদের সাথে ক্লাস নিয়ে ভালো লাগলো, বিশেষ করে সিনসিয়ার ছিল আর কি তোমরা,
মানে সিনসিয়ার থাকলে টিচাররাও একটু পড়াইতে আসলে আগ্রহ ফিল করে। তা আমার পক্ষ থেকে আমি যতটুকু পারছি আসলে শেখানোর চেষ্টা করছি, কারণ আমার নলেজে তো অনেক বেশি টান আছে, আমার যতটুকু নলেজ অতটুকু নলেজই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। হয়তো বা সামনে দিয়ে গেলে আরো এইসব সম্পর্কে আরো ভালো জানতে পারবো, নলেজটা আরো ভালো তোমাদের হবে। স্যার আমি এই কোর্সটা করে যেটা বুঝলাম স্যার, আপনার সবগুলো জিনিসই সোজা, খালি স্যার প্র্যাকটিস না করলে কিছুই করে না। হ্যাঁ, এটা মানে কনফিউশন লেগে যায়, তুমি মানে প্র্যাকটিস করে না আসলে তুমি পরীক্ষার হলে যখন বসবা কনফিউশন লেগে যাবে। এটা যদি সঠিক অ্যান্সার হয়েছে এগুলো বোঝার কোনো উপায় নেই। ফিজিক্যাল টার্ম হ্যাঁ, মানে এটা যে তুমি আসলে মুখস্থ করবা, ম্যাথ মুখস্থ করবা বা ম্যাথটাকে বুঝবা এরকম না, আসলে তোমাকে কয়েকবার লজিকটা মাথার মধ্যে আসলে খেলতে হবে। এই কোর্সের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোশ্চেন ধরা, আর দ্বিতীয়ত হচ্ছে সময়ের মেনটেন করা। হ্যাঁ, এই জন্য আমি প্রথম দিনই তোমাদের একটা কথা বলছিলাম, আমি কোর্স শুরু করার ক্ষেত্রে কোর্সটা সোজা, কিন্তু কেন জানি মার্ক তুলতে অনেক সমস্যা হয়। ঠিক আছে, কোশ্চেন নেওয়া বোঝাই কষ্ট। কোর্সটা খুবই সোজা, মানে যখন ক্লাসে পড়াচ্ছি আরে এটা তো টপ সব হয়ে যাচ্ছে, আরে 0-1 মানে 0 হচ্ছে, 0-1 মানে 1 হচ্ছে, এটা তো কোনো ব্যাপার হলো নাকি? এই কনফিউশনটা আসলে তখনই তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো সবাই বেস্ট অফ লাক, সেমিস্টারে ভালো রেজাল্ট করো। আমার পক্ষ থেকে আমি যেভাবে মার্ক কম দেওয়া যায় সেভাবে চেষ্টা করব। আশা করি মার্কস দিন স্যার, হাত খুলেই তো মার্কস দিই। ফাইনালে দেন তো আরো যদি কোনো কোর্সে দেখা হয় কোনো সময় তো ভালো। তো আমি বলবো যে সামনে তোমাদের প্রজেক্ট থিসিস আসতেছে, যারা মোটামুটি 3 পয়েন্টের উপরে সিজিপিএ ভেরি গুড, যাদের 3 পয়েন্টের নিচে এখন মাত্র কয়েকটা সেমিস্টারে বাকি আছে, অবশ্যই রেজাল্ট 3 এর উপরে যাওয়ার চেষ্টা করো। যাদের 3.5 এর উপরে আছে কোনোভাবেই যেন সেটা না নামে, অবশ্যই যেন সেটা 3.5 এর উপরে থাকে। যাদের 3.8 এর উপরে আছে অবশ্যই সেটা মেইনটেইন করার চেষ্টা করো, 3.8 এর নিচে যেন না নামে। আর ইউনিভার্সিটি লেকচারার হিসেবে জয়েন করার একটা অপরচুনিটি থাকে, অবশ্যই সেটা 3.9 এর উপরে সিজিপিএ যেতে হবে। ঠিক আছে, তো 3.9 এর উপরে যারা আছে তাদের একটা অপরচুনিটি থাকবে। অনেকদিন পর পর যদিও ল্যাব লেকচারার নেওয়া হয় আর কি, এইবার নাও হচ্ছে এবার, তো তোমাদের সময় হয়তো ভালো নাও হতে পারে, কারণ 22 সেমিস্টারে মুভ করলে তখন অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তো যাদের সিজিপিএ ভালো আছে সিজিপিএ টা মেইনটেইন করার চেষ্টা করো। অনেকেই বলে কিন্তু সিজিপিএ মেটার করে না, অনেকেই বলেছে, আবার অনেকে বলে সিজিপিএ মেটার করে। কাইন্ড অফ আসলে এটা দুই ক্ষেত্রেই আসলে সত্য, যে সিজিপিএ মেটার করে না মেটার করে না। ঠিক আছে, অনেক জায়গায় মেটার করে, আবার অনেক জায়গায় মেটার করে না। এখন তুমি হায়ার স্টাডিজে গেলে তোমার সিজিপিএ 3.99 নাকি 2.99 ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, হায়ার স্টাডিজ করেছ না, অনেক ভার্সিটি স্যার বিয়ে করে দেয়। ওটা তোমাদের বেসিক যদি রিকোয়ারমেন্টের মধ্যে থাকে তাহলে কোনো সমস্যা নেই, মানে 2.5 হচ্ছে লাস্ট। কারণ এক এক দেশের আসলে গ্রেডিং সিস্টেম তো এক এক রকম, সেই অনুযায়ী আসলে যদি মিলে ওরা ওইটা নিয়ে বদল করে না। সিজিপিএটা ওদের কাছে মেন না, তুমি কাজ জানো কিনা সেটা ওদের কাছে মেন না, তোমার রিসার্চ নলেজ আছে কিনা, কাজ জানো কিনা সেটার বিষয়টা ওদের মেন ইচ্ছা। আর সামনে যেহেতু তোমাদের প্রজেক্ট থিসিস শুরু হবে, টিচার যাদের সাথে কাজ করতে চাও আগে থেকে হয়তো তুমি তাদের সাথে প্রি ওয়ার্ক করতে পারো, কিছু রিসার্চের নলেজ কিছু গ্যাদার করতে পারো আর কি, কিভাবে রিসার্চ শুরু করবা। স্যারদের সাথে হয়তো বা থাকলে দু একটা স্যারদের কাছ থেকে সাজেশন শুনলে হয়তো বা তোমার জন্য সেটা ভালো হবে আর কি। এখন কোন ফিল্ডে তুমি যেতে চাও সেটাও তুমি সামনের সেমিস্টারের মধ্যে নির্ধারণ করে ফেলো, কারণ ফিল্ডও একটা ব্যাপার আর কি। এখন তুমি হয়তো বা পছন্দ করতেছো ইলেকট্রনিক্স, হয়তো বা সার চুজ হয়ে গেছে তোমার পাওয়ার, অথবা পাওয়ার তুমি পছন্দ করতেছো সার চুজ হয়ে গেছে ইলেকট্রনিক্সে, তখন একটা সমস্যা হয়ে যায়। তো তুমি কোন ফিল্ডে আসলে কাজ করতে চাচ্ছ সেটা আসলে একটা ইম্পর্টেন্ট বিষয়। আন্ডারগ্রেডে ইট ডাজন্ট ম্যাটার আর কি, তুমি কোন ফিল্ডে কাজ করতেছো, সব ফিল্ডে তোমরা কাজ করতে পারবে, এটা কোনো বিষয় না। ঠিক আছে, স্যার সুপারভাইজার কি আমাদের চুজ করতে দিবে নাকি স্যার ওটা ফিক্স করে? সুপারভাইজার চুজের বিষয় হচ্ছে কি তোমাকে অপশন দেওয়া হবে। এখন সুপারভাইজারে এখন দেখা গেল যে কথা শিয়ার স্যারের নামে 5-6টা গ্রুপ জমা দিয়ে দিয়েছে, 5-6টা গ্রুপকে তো আর শিয়ার স্যারকে দেওয়া যাবে না, উনি হয়তো বা ম্যাক্সিমাম 2টা বা ম্যাক্সিমাম 3টা গ্রুপ নেবেন। তো বাকি যে 3টা গ্রুপ ওনার নামে যে দিচ্ছে তাদেরকে র্যান্ডমলি কোনো টিচারকে দিয়ে দেওয়া হবে। তো এই জন্য বেটার হচ্ছে তোমরা যার সাথে কাজ করতে চাও সেই টিচারের সাথে আগে থেকে কথা বলে নাও। এটা এই সেমিস্টারের ঘটনা না, সামনের সেমিস্টারের পরের সেমিস্টারে যেহেতু তোমরা পাবা, সামনের সেমিস্টারে তোমরা একটা প্ল্যান করতে পারবে নিজেদের জন্য, প্রজেক্ট থিসিসের প্ল্যান বা গ্রুপিংটা ইম্পর্টেন্ট, কার সাথে তুমি প্রজেক্ট থিসিস করবা এটাও একটা ফ্যাক্ট, প্রজেক্ট থিসিসটা কার সাথে করবা। ঠিক আছে, কারণ সিঙ্গেলও দেওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে আর কি, 2জন বা 3জনই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেফার করি, 2জন অথবা 3
সিঙ্গেল মাঝে মধ্যে দেওয়া যেতে পারে আর কি, স্পেশাল ক্ষেত্রে আর কি। যেমন তিনজনের মধ্যে থেকে দেখা গেল যে কেউ একজন আলাদা কাজ করতে চাচ্ছে অন্য কিছুতে, তখন অন্য দুইজন একসাথে কাজ করলে আরেকজন কোথাও একটা সিঙ্গেল কাজ করবে, এরকম। সিঙ্গেল থিসিসে অ্যাপ্লাই করাটা একটু ডিফিকাল্ট। কেউ যদি প্রজেক্ট করতে চায় সে কি থিসিস করা লাগবে? না, এটা তোমার ইচ্ছা, তুমি প্রজেক্ট করবা না থিসিস করবে, এটা তোমাদের ইচ্ছা। সুপারভাইজারের সাথে কথা বলে তারপরে তোমাদের ই করতে হবে। আর তোমাদের সামনে ইন্টিগ্রেটেড ডিজাইন প্রজেক্ট নামে একটা নতুন কোর্স আসছে, ওখানে তোমরা প্রজেক্ট সম্পর্কে আরো ভালো ভালো কিছু জানতে পারবে, হ্যান্ডস অন কিছু ট্রেনিং পাবে আর কি, যেটা তোমাদের জন্য ভালো হবে হয়তো পারে আর কি। এই কোর্সটা আমাদের মাত্র এই সেমিস্টারে ইভিনিং এ অফার করা হয়েছে, তো এটা ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। তো তোমাদের আস্তে আস্তে সামনের সেমিস্টারে তো আর অফার নাই, তারপরে সেমিস্টারে বা তারপরে সেমিস্টারে অফার হবে। তারপর আবার তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছে একটা, ইন্টিগ্রেটেড ট্রেনিং আর কি। তো সেটার বিষয়েও ইউনিভার্সিটি যদি ব্যবস্থা করতে পারে ভালো, ইউনিভার্সিটি ব্যবস্থা না করতে পারলে তোমাকে ব্যবস্থা করতে হবে এরকম কিছু। ইউনিভার্সিটি কিভাবে কি ব্যবস্থা করে দেয় দেখি আর কি, এটাও এখনো মানে পুরোপুরি ফাইনালাইজ হয়নি, ওখানে একটা আলোচনা পর্যায়ে আছে। ইউনিভার্সিটি করে দিলে তো স্যার আমাদের ইংলিশটা ক্লিয়ার হবে। এখন ঘটনা হচ্ছে কি, ইউনিভার্সিটি করতে চাচ্ছে কিন্তু যে পরিমাণ ট্রেনিং ইনস্টিটিউট, মানে ট্রেনিং ইনস্টিটিউটে না পাঠায়া তুমি যদি একদম ইন্ডাস্ট্রিতে যে কাজ করো এটা ভালো, ওইটা ভালো আর কি। এখন ইউনিভার্সিটি তো আর ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকতে পারবে না সরাসরি, পসিবল না। এখন ইউনিভার্সিটি যদি ওয়ালটনকে বলে যে আপনার R&D ডিপার্টমেন্টে তোমরা স্টুডেন্ট আসে কত 201 ব্যাচে 100 প্লাস স্টুডেন্ট নেন, ওরা জীবনে নিবে না, ওরা ম্যাক্সিমাম 2 থেকে 3 জনকে নিবে। আর ট্রেনিং ইনস্টিটিউটে বলবে যে হ্যাঁ আসেন, এখন ওরা তো আবার তোমাকে যেহেতু ট্রেনিং করাচ্ছে, তার মানে তো একই কথা, আমরা যেমন তোমার কাছ থেকে টিউশন ফিস দিচ্ছি, ওরাও বলবে যে টাকা দেন। সো এখানে কিছু ব্যাপার আছে। এখন প্রাইভেট অর্গানাইজেশন যে টাকা গ্রিনের পকেটে ঢুকে গেছে, গ্রিন কি চাবে সেই টাকা আবার আরেকজনকে দিতে। সো এইরকম কিছু পলিসিগত ব্যাপার আছে, যেটা আসলে সুবিধাজনক মনে হয় সেটাই করবে। স্যার এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুরটা এটাকে আমরা যদি ট্যুর না, ট্রেনিং ট্রেনিং। স্যার এই ট্রেনিংটা যদি আমরা নিজেরা ম্যানেজ করতে হ্যাঁ, পারি, ওটাই ইনকারেজ করবে যে তোমারটা তুমি ম্যানেজ করো। যদি না ওটাই আমরা better। স্টুডেন্ট করতে চাইলে, হ্যাঁ, মানে কোনো স্টুডেন্ট এটার জন্য সবচেয়ে বেটার হচ্ছে কি ডেস্কো, কিন্তু তোমার 1 মাসের একটা ট্রেনিং করায়, খুব ভালো ডেস্কো ট্রেনিংটা। ওখানে 4 জনের একটা গ্রুপ করতে হয়, ওকে। সো ডেস্কোতে যদি তোমাদের কেউ পরিচিত থাকে, অথবা ডেস্কোতে কোনো একদিন গিয়ে তুমি কথা বলে আসছো যে অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হয়, ওদের বেশ বড় একটা কিউ থাকে আর কি, যে তুমি এখন অ্যাপ্লাই করলে হয়তো বা 2-3 মাস পরে পাবা। তাহলে ওদের সাথে প্রাথমিকভাবে যদি তুমি কথা বলে রাখো, তাহলে কিন্তু ওইখানে তুমি করতে পারবে আর কি, ডেস্কোতে যাদের পাওয়ারে করার ইচ্ছা আছে আর কি। তারপরে বাংলা ক্যাটেও কিন্তু একটা অপশন আছে, বাংলা ক্যাটে গেলে তোমাকে বাংলা ক্যাটেও করাবে আর কি। ঠিক আছে, ডিপিডিসিতে করা, ডিপিডিসিতে করা, ডেস্কোতে করা। টাকা নেই স্যার? না, টাকা না। বাংলা কেটে স্যার কিভাবে কি প্রসেস? ওই বাংলা ক্যাটে যেও তোমাকে খবর নিতে হবে, ওদেরকে সে অ্যাপ্লিকেশন করতে হয় যে তুমি ওদের সাথে করতে চাও আর কি। সেক্ষেত্রে ওদের যে ফ্যাক্টরি আছে, ট্রান্সফরমার বা সাবস্টেশনে যে ফ্যাক্টরি আছে, ওখানে যে কাজ করতে পারবে। রিভেরিতে আমাদের গ্রিনের অনেকেই আছে, সো রিভেরিতেও যদি তুমি কাজ করতে চাও, তো রিভেরিতে কাজ করতে হলে তোমাকে নরসিংদী যে ওদের ফ্যাক্টরিতে কাজ করতে হবে। ওখানে যে ট্রেনিং করছিলাম রিভেরিতেও ওদের বিশাল বড় ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরিতেও যদি কাজ করতে পারো তুমি, ওটাও ভালো আর কি, নলেজ গ্যাদার অনেক ভালোই হবে, খারাপ হবে না। যাই হোক, এরকম সামনে অনেক কিছুই আছে। কারো কোনো পরামর্শ দরকার হলে মোস্ট ওয়েলকাম, আমি অলওয়েজ অ্যাভেলেবেল আছি, যতদিন গ্রিনে আছি। সো অ্যাডভাইস কিছু লাগলে তখন অ্যাডভাইস করে যাওয়া যাবে। সো ভালো থাকো সবাই, আমার দেখা হবে আর কি। আসসালামু আলাইকুম স্যার।